পারস্য উপসাগরের নীল জলরাশির উপর দিয়ে এই মুহূর্তে যে ছায়া বিস্তৃত হয়েছে তা শুধু মেঘের নয়। আন্তর্জাতিক গোয়েন্দা মহলে এখন যে তথ্য ঘুরপাক খাচ্ছে তা শুনলে যে কারো মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যাবে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো যখন মধ্যপ্রাচ্যের জলসীমায় তাদের পেশি শক্তি প্রদর্শন করছে, ঠিক তখনই তাদের মাথার উপর দিয়ে নিঃশব্দে উড়ে যাচ্ছে এমন এক যুদ্ধযন্ত্র যার ধ্বংস ক্ষমতা কল্পনাকেও হার মানায়। ওয়াশিংটনের যুদ্ধকক্ষে এখন জরুরি বৈঠকের পর বৈঠক চলছে, কারণ পরিস্থিতি হঠাৎ করেই সম্পূর্ণ ভিন্ন মোড় নিয়েছে। বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা এখন একটি প্রশ্নের উত্তর খুঁজছেন: তেহরান কিভাবে এত অল্প সময়ে এমন এক মরণাস্ত্র হাতে পেল যা আমেরিকার বহু বছরের সামরিক আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে যে গুজব ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক মিডিয়ায়, সেটা এখন আর গুজব নয়। স্যাটেলাইট চিত্র এবং গোয়েন্দা প্রতিবেদনগুলো এখন নিশ্চিত করেছে যে ইরানের বিমান ঘাঁটিগুলোতে এমন কিছু অবতরণ করেছে যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণভাবে উল্টে দিতে পারে। রাশিয়ার অ্যান্টনভ এবং ইলুশিন কার্গো বিমানগুলো যখন রাতের অন্ধকারে ইরানের সামরিক বিমান ঘাঁটিগুলোতে অবতরণ করছিল, তখন পশ্চিমা গোয়েন্দা উপগ্রহগুলো প্রতিটি মুহূর্ত রেকর্ড করছিল। কিন্তু যে জিনিস তারা দেখল তা তাদের সবচেয়ে ভয়াবহ আশঙ্কাকেও ছাড়িয়ে গেল। সেই বিশাল কার্গো বিমানের পেট থেকে যা বেরিয়ে এলো তা ছিল রাশিয়ার গর্ব, আকাশের শ্বেত রাজহংস, যাকে পশ্চিমা বিশ্ব ব্ল্যাক জ্যাক নামে ভয় পায়। টুপোলেভ 160, যার প্রতিটি বোল্ট এবং রিভেট তৈরি হয়েছে ধ্বংসের জন্য। এই বিমানটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে দ্রুতগামী এবং সবচেয়ে মারাত্মক স্ট্র্যাটেজিক বোম্বার। এর ডানার বিস্তৃতি একটি ফুটবল মাঠের সমান এবং এর ইঞ্জিনের গর্জন এতটাই শক্তিশালী যে মাটি কাঁপতে শুরু করে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো এর ক্ষমতা। এই বিমান একবারে 45 টন মরণাস্ত্র বহন করতে পারে এবং 20,000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে কোনো জ্বালানি ভরাট না করেই। আর যখন এটি শব্দের গতির দ্বিগুণ ছুটে যায়, তখন কোনো রাডার সিস্টেমই এর গতিপথ সঠিকভাবে ট্র্যাক করতে পারে না। পেন্টাগনের সামরিক পরিকল্পনাকারী এখন যে দুঃস্বপ্ন দেখছেন তা হলো, এই বিমানগুলো যদি সত্যিই ইরানের নিয়ন্ত্রণে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি এক নতুন ঝুঁকির মুখে পড়েছে। কারণ এই বিমান থেকে ছোড়া হাইপারসনিক মিসাইল আমেরিকার সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরীকেও কয়েক মিনিটের মধ্যে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে পারে। আর ইরান যদি এই বিমানে খিনজাল বা জিরকন হাইপারসনিক মিসাইল লোড করে থাকে, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশের মতো বিশাল এয়ারক্রাফটগুলো, যেগুলো আমেরিকার সামরিক শক্তির প্রতীক, সেগুলো এখন কার্যত ভাসমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই রণতরীগুলোতে রয়েছে হাজার হাজার সামরিক কর্মী, শতাধিক যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু হাইপারসনিক মিসাইলের বিরুদ্ধে এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অকার্যকর বলে মনে করেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ যে মিসাইল শব্দের গতির 10 গুণ বেগে ছুটে আসে, তাকে আটকানোর প্রযুক্তি এখনো পুরোপুরি উন্নত হয়নি। গোয়েন্দা প্রতিবেদনগুলো যা বলছে তা আরো উদ্বেগজনক। ইরান শুধু একটি বা দুটি নয়, সম্ভবত 4 থেকে 6টি টুপোলেভ 160 বোম্বার হাতে পেয়েছে রাশিয়ার কাছ থেকে। আর এই চুক্তির সাথে এসেছে পাইলট প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ সহায়তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অত্যাধুনিক মিসাইল সিস্টেম। রাশিয়া তার খ-101 এবং খ-555 ক্রুজ মিসাইলের একটি বিশাল মজুদও ইরানকে সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। এই মিসাইলগুলোর পাল্লা 5,000 কিলোমিটার পর্যন্ত এবং এগুলো পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের ওয়্যারহেড বহন করতে সক্ষম। তেহরানের রাজনৈতিক নেতৃত্ব এখন যে আত্মবিশ্বাস প্রদর্শন করছে, তার পেছনে এই সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি বড় কারণ। ইরানের সর্বোচ্চ নেতা এবং সামরিক কমান্ডাররা সম্প্রতি যে বিবৃতি দিয়েছে, তাতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে তারা যে কোনো আমেরিকান হামলার মুখোমুখি হতে প্রস্তুত। আর তারা শুধু প্রস্তুতি নয়, বরং পাল্টা আঘাত হানার সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী এয়ারোস্পেস বিভাগ সম্প্রতি একটি বিবৃতিতে বলেছে যে তারা পারস্য উপসাগরে অবস্থানরত প্রতিটি বিদেশি যুদ্ধজাহাজের অবস্থান এবং গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সক্ষম। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এখন একটি বিশাল ভয়াবহ দৃশ্যকল্প কল্পনা করছেন। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ইরানের কৌশল কি হতে পারে? প্রথমেই তারা সম্ভবত তাদের টুপোলেভ 160 বোম্বারগুলো আকাশে তুলবে, যেগুলো দেশের অভ্যন্তরে সুরক্ষিত বিমান ঘাঁটিগুলো থেকে উড়বে। এই বিমানগুলো উড়ে যাবে পারস্য উপসাগরের দিকে, কিন্তু ইরানের আকাশ সীমার মধ্যেই থেকে যাবে, যেখানে তাদের নিজস্ব বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষা
প্রদান করবে। তারপর এই বিমানগুলো থেকে ছোড়া হবে দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক মিসাইল, যেগুলো শত শত কিলোমিটার দূরে থাকা আমেরিকান যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করবে। আমেরিকান নৌবহরের কাছে এই মিসাইলগুলো শনাক্ত করতে এবং আটকাতে মাত্র কয়েক মিনিট সময় থাকবে, আর হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে সেই সময় হবে মাত্র কয়েক সেকেন্ড। বিমানবাহী রণতরীগুলো অবশ্যই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত, যেমন ইজিস সিস্টেম এবং সিরাম। কিন্তু যদি একসাথে ডজনখানিক হাইপারসনিক মিসাইল আসে তাহলে সব আটকানো প্রায় অসম্ভব। আর এই একটি মিসাইল যদি লক্ষ্যভেদ করে তাহলে একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের যে ক্ষতি হবে তা কল্পনা করাও ভয়াবহ। কিন্তু প্রশ্ন থাকে, রাশিয়া কেন এই মুহূর্তে ইরানকে এত শক্তিশালী অস্ত্র দিচ্ছে? এর পেছনে কি শুধুই অর্থনৈতিক স্বার্থ, নাকি ভূরাজনৈতিক কোনো গভীর খেলা চলছে? মস্কো এবং তেহরানের মধ্যে সম্পর্ক গত কয়েক বছরে যে গভীরতা পেয়েছে তা স্পষ্ট। সিরিয়ার যুদ্ধে তারা একসাথে কাজ করেছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে দুই দেশ একে অপরের উপর নির্ভরশীল হয়ে উঠছে। রাশিয়া তার অস্ত্র বিক্রির বাজার হারাচ্ছে ইউরোপে, তাই মধ্যপ্রাচ্য এবং এশিয়ার নতুন ক্রেতা খুঁজছে। আর ইরান হলো সেই ক্রেতা যে শুধু অর্থই দিচ্ছে না, বরং রাজনৈতিকভাবে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ মিত্র। তবে আরেকটি মাত্রা আছে এই সমীকরণে, চীনও এই ত্রিপক্ষীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেইজিং চাইছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমাতে এবং ইরান তাদের সেই কৌশলের একটি মূল অংশ। সম্প্রতি চীন এবং ইরানের মধ্যে যে বিশাল অর্থনৈতিক চুক্তি হয়েছে তার একটি অংশ নিশ্চিতভাবে সামরিক সহযোগিতাও অন্তর্ভুক্ত করে। তিন শক্তির এই সমন্বয় পশ্চিমা বিশ্বের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আমেরিকান সামরিক পরিকল্পনাকারীরা এখন একটি দ্বিধার মধ্যে আছেন। একদিকে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন, অন্যদিকে তারা বুঝতে পারছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। আগে মনে করা হতো যে আমেরিকান বিমান এবং ক্রুজ মিসাইল ইরানের মূল সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দিতে পারবে খুব দ্রুত, কিন্তু এখন ইরানের কাছে এমন সব প্রতিরক্ষা এবং আক্রমণ ক্ষমতা আছে যা সেই হিসাবকে সম্পূর্ণ বদলে দিয়েছে। পারস্য উপসাগরে এখন যে উত্তেজনা বিরাজ করছে তা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি। আমেরিকান এবং ইরানি নৌবাহিনীর মধ্যে প্রতিদিন ছোটখাটো সংঘর্ষ ঘটনা ঘটছে। ইরানের দ্রুতগামী আক্রমণ নৌকাগুলো আমেরিকান জাহাজের কাছাকাছি চলে আসছে, আর আমেরিকান হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান তাদের তাড়া করছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে যে কোনো ছোট ভুল একটি বড় সংঘাতে পরিণত হতে পারে, আর যদি সেই সংঘাত শুরু হয় তাহলে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে। সৌদি আরব, আরব আমিরাত এবং ইসরায়েলের মতো আমেরিকান মিত্র দেশগুলো এই পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তারা জানে যে ইরানের সাথে যুদ্ধ শুরু হলে তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত হতে হবে। ইরান ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকা যদি হামলা করে তাহলে অঞ্চলের সব আমেরিকান ঘাঁটি এবং মিত্র দেশগুলোই পাল্টা আঘাতের মুখে পড়বে। আর এখন যেহেতু ইরানের হাতে আরো শক্তিশালী অস্ত্র এসেছে, সেই হুমকি আরো বাস্তব হয়ে উঠেছে। টুপোলেভ 160 শুধুমাত্র একটি বিমান নয়, এটি একটি বার্তা। এটি বিশ্বকে জানান দিচ্ছে যে ইরান শুধুমাত্র প্রতিরক্ষায় বিশ্বাসী নয়, তারা আক্রমণাত্মক সক্ষমতাও অর্জন করেছে। তারা এখন শুধু নিজের আকাশসীমা রক্ষা করতে পারে না, বরং হাজার কিলোমিটার দূরে গিয়ে শত্রুকে আঘাত করতে পারে। এই রণকৌশলগত পরিবর্তন মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণে বড় একটি পরিবর্তন নিয়ে এসেছে। আন্তর্জাতিক কূটনীতিক মহলে এখন তীব্র তৎপরতা চলছে এই পরিস্থিতি সামলাতে। ইউরোপীয় দেশগুলো চাইছে না যে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ শুরু হোক, কারণ এর প্রভাব পড়বে তেলের দাম, অর্থনীতি এবং শরণার্থী সংকটে। জাতিসংঘের মহাসচিব উভয় পক্ষকে সংযম দেখাতে আহ্বান জানিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো কেউ কি সেই আহ্বান শুনবে? আমেরিকা এবং ইরান উভয়ই এখন এমন একটি অবস্থানে যে কোনো পক্ষই পিছু হাঁটতে চাইছে না, আর এই অনমনীয় অবস্থান থেকেই জন্ম নেয় যুদ্ধ। পারস্য উপসাগরের আকাশে এখন প্রতিদিন সেই সাদা রাজাহাঁসের ছায়া দেখা যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট ছবিতে যা ধরা পড়ছে, ইরানের বিমান ঘাঁটিগুলোতেও অস্বাভাবিক তৎপরতা। পাইলটরা প্রশিক্ষণ নিচ্ছেন, মিসাইল লোড করা হচ্ছে, আর পুরো সামরিক অস্ত্র প্রস্তুত হচ্ছে। এই প্রস্তুতি কি শুধুই সতর্কতা, নাকি আসন্ন কোনো ঝড়ের আগের শান্ত মুহূর্ত? বিশ্ব এখন অপেক্ষা করছে দেখার জন্য যে পরবর্তী পদক্ষেপ কার হবে। আমেরিকা কি সাহস করে আক্রমণ করবে, নাকি নতুন কোনো বাস্তবতা মেনে নিয়ে কূটনৈতিক পথে ফিরবে? আর ইরান কি এই নতুন শক্তি দিয়ে আরও আগ্রাসী হয়ে উঠবে, নাকি শুধু প্রতিরক্ষার জন্যই ব্যবহার করবে? উত্তর এখন অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্য আবার একটি বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখান থেকে যে কোনো দিকে যাওয়া সম্ভব।